হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের যে 9 নম্বর স্কুল আছে অর্থাৎ ঝাড়গ্রাম ননিওয়ালা বালিকা বিদ্যালয় এইচএস, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। কোন অপশনটা ঠিক হবে সেইটার নিচে আন্ডারলাইন করতে হবে। 1.1-এ দেখো ধাপ চাষ হয়, অপশন ক হবে রাইট অ্যান্সার। এখানে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ দেখা যায়। এবার 1.2-এ দেখো ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, কবে স্বাধীনতা দিবস পালন হয়? 15ই আগস্ট। অপশন ক হবে সঠিক উত্তর। 1.3-এ দেখো গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়। অপশন খ হবে রাইট অ্যান্সার। 1.4-এ দেখো টেরাকোটার কাজ হয়, কোথায় টেরাকোটার কাজ হয় আমরা জানি? বিষ্ণুপুরে। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বিষ্ণুপুরে। তাহলে অপশন কয়েকটা এখানে সঠিক উত্তর হবে বিষ্ণুপুরে। এবার 1.5-এ দেখো আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন, কে ছিলেন? একজন বিজ্ঞানী ছিলেন। গয়েরটা ঠিক হবে। এবার 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। বলেছে শূন্যস্থান পূরণ করতে। 2.1-এ দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ আমরা কোনটা জানি? সান্দাকফু। ড্যাশ 2.2-এ দেখো ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। কুলিক পাখিরালয় কোন নদীর পাড়ে আছে? কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে, মনে রাখবে সবসময়। 2.3-এ দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো ড্যাশ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম কি? অ্যান্সার হবে রূপনারায়ণ। শূন্যস্থানে রূপনারায়ণ লিখবে, পড়েছো এটা অনেকবারই। ড্যাশ হলো আঁশবিহীন মাছ, একটি আঁশবিহীন মাছের নাম বলো, কি হবে? শিঙি আছে, মাগুর আছে, বোয়াল আছে, ট্যাংরা আছে, এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ। যে কোনো একটা লিখবে, মাগুর লিখতে পারো, শিঙি লিখতে পারো, বোয়াল লিখতে পারো, ট্যাংরা লিখতে পারো, যে কোনো একটা লিখবে। ড্যাশ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। এখানে দুটো উত্তর হতে পারে, একটা হতে পারে বালি হতে পারে, আর একটা হতে পারে লবণের পরিমাণ হতে পারে। মেনলি বালিই লিখবে, বালি বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। এবারে 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। বাম স্তম্ভ ডান স্তম্ভের মিল করতে বলেছে। দেখে নাও বাম স্তম্ভে 3.1-এ কি আছে দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? অপশন ওয়ানটা হবে ডান স্তম্ভের সঙ্গে হারভেস্টার, যেটা এখন মাঠে ওই ধান কাটা ঝাড়ানো একসঙ্গে করতে পারে, সেটাকে হারভেস্টার বলা হয়। তাহলে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র ওয়ানটা হবে হারভেস্টার। 3.2-এ দেখো দীঘায় ঝিনুক দিয়ে, ডান স্তম্ভের কোনটা হবে? কয়েরটার সঙ্গে মিলছে, মূর্তি গড়ে। 3.3-এ দেখো জমি চাষের যন্ত্র, জমি চাষের যন্ত্রের নাম কি? অপশন ঘয়েরটাস হবে পাওয়ার টিলার। এখানে কিন্তু ভুল করেও ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র পাওয়ার টিলার করবে না। জমিতে যে কর্ষণ করা হয় বা লাঙল করা হয় তার যন্ত্রই হচ্ছে পাওয়ার টিলার। এবার 3.4-এ দেখো পেঁপের মতো খেতে, কোনটা? ডান স্তম্ভের গয়েরটার সঙ্গে মিলছে, স্কোয়াশ। পেঁপের মতো খেতে। এবার 3.5-এ দেখো মাছ ধরার জন্য, অপশন খয়েরটা রাইট হবে ঘূর্ণি বা ঘুনি, যা ইচ্ছা লিখতে পারো, মানে এইটা থাকবে তোমার ডান স্তম্ভে। ঠিক আছে। এবারে 4-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 4.1-এ দেখো ডিভিসির পুরো নাম লেখো। এটা অনেকবারই পড়েছো তোমরা। ডিভিসির পুরো নাম মনে রাখবে বারবার করে, দামোদর ভ্যালি কর্পোরেশন। বানান লিখে কিন্তু পড়বে, না দেখে বানান লিখে পড়ার চেষ্টা করবে, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে। আর 4.2-এ দেখো বন থেকে কি কি পাই? বন থেকে আমরা কাঠ, মধু, মোম, ভেষজ ঔষধ এবং বিভিন্ন ফলমূল পেয়ে থাকি। 4.3-এ দেখো বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন? ওই অঞ্চলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা লোহা মিশে থাকে বলে এই অঞ্চলের মাটি কি হয়? লালচে প্রকৃতির হয়। 4.4-এ দেখো একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম কি? সুন্দরী। এছাড়াও গরান হতে পারে, গেওয়া হতে পারে, হেতাল, গোলপাতা এটসেট্রা হতে পারে। সুন্দরীটাই মনে রাখবে, যেহেতু সুন্দরবন সুন্দরী গাছের নাম অনুসারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে।
4.5-এ দেখো চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরি কারখানার জন্য বিখ্যাত, বা যাকে লোকোমোটিভ শিল্প বলা হয়। এবারে 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 5.1-এ দেখো ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এটা অনেকবারই পড়েছো, এটা বারবার পড়ে রাখবে বলে দিলাম, প্রশ্ন আসতে পারে। 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে ভারতের কৃষিতে বিশেষ করে গম ও ধান উৎপাদনে যে ব্যাপক জোয়ার এসেছিল তাকেই সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লব প্রথম কোথায় দেখা দিয়েছিল? কোন রাজ্যে ভারতবর্ষের? পাঞ্জাবে প্রথম শুরু হয়েছিল। মনে রাখবে, পাঞ্জাব রাজ্যে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল। এবারে 5.2-এ দেখো নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়েছে? অ্যান্সার চলো দেখে নিন। যেসব নদী উঁচু পর্বতের বরফ গলা জলে পুষ্ট তাদের নিত্যবাহ নদী বলে। তাহলে নিত্যবাহ নদী কাকে বলে? যেসব নদী উঁচু পর্বতে বরফ গলা জলে পুষ্ট তাদের নিত্যবহ নদী বলে, অর্থাৎ অনবরত বয়ে চলেছে বা প্রতিনিয়ত যাতে জল থাকে সেই সমস্ত নদীকে বলা হয়। হিমালয় বা ওই জাতীয় উঁচু পর্বতের চূড়ায় জমে থাকা বরফ সারা বছর ধরে গলে নদীতে জল সরবরাহ করে, ফলে এই নদীগুলোতে সারা বছরই জল থাকে, তাই এগুলোকে নিত্যবহ বলা হয়। পাশে কিছু ছবি দেওয়া আছে দেখবে। 5.3-এ দেখো খনি অঞ্চল কেন ধস নামে? খনি অঞ্চলে কেন ধস নামে? খনি অঞ্চল থেকে মাটির তলা দিয়ে কয়লা বা অন্যান্য খনিজ সম্পদ তুলে নেওয়ার ফলে মাটির নিচে বিশাল শূন্যস্থান সৃষ্টি হয়। মানে কি, মাটির নিচে কয়লা সঞ্চিত আছে বা অন্যান্য কিছু খনিজ পদার্থ, যেমন হতে পারে লোহা, আকরিক লোহা হতে পারে, বক্সাইড হতে পারে, তামা হতে পারে, সোনা হতে পারে, যাও কিছু হতে পারে, সঞ্চিত আছে। সেগুলা কি যে তুলে নিলে কি হবে? নিচে একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হবে। এর ফলে কি, যে বিশাল শূন্যস্থান সৃষ্টি হয়, শূন্যস্থান কি হয়, বালি বা মাটি দিয়ে ঠিক মতো ভরাট না যদি করা হয়, ওপরের মাটি ভারে ধসে বসে যায় বা ধসে পড়ে। এই জন্য হচ্ছে খনি অঞ্চলে প্রায়শই ধস নামে। এবারে দেখো 5.4-এ আছে দেখো আউশ ধান ও আমন ধানের মধ্যে পার্থক্য লিখতে বলছি, দুটি পার্থক্য দেখে নাও। বৈশিষ্ট্যের ভিত্তিতে চাষের সময় দেখো আউশ ধান এটি বর্ষার শুরুতে বোনা হয় এবং শরৎকালে কাটা হয়। মানে ঠিক এই পুজোর আগে আগে ঠিক কেটে নেওয়া হবে আর কি। মানে আউশ ধানটা আমাদের মেনলি বীজ ধানের জন্য চাষ করা হয়ে থাকে কিছু অঞ্চলে, যে এই সময় প্রায় কেটে নেবে বলতে গেলে। এরপরে কি ধান রোয়া হবে? এরপরে আমন ধান রোয়া হবে। এটি বর্ষাকালে রোয়া হয় এবং শীতের শুরুতে কাটা হয়। ঠিক আছে। এবার জলের প্রয়োজনীয়তা দেখো, এই চাষে তুলনায় কম জলের প্রয়োজন হয়, আর আমন ধানে কি চাষে প্রচুর বৃষ্টির জল বা সেচের জলের প্রয়োজন হয়। আর একটা ধান হয় কোনটা? বোরো ধান হয়ে থাকে, যেটা শীতকালে হয়ে থাকে, শ্যালো বা অন্যান্য জলাশয়ের জল ব্যবহার করে হচ্ছে চাষ করা হয়ে থাকে। সেটা হচ্ছে বোরো ধান, শীতকালে রোপণ করা হয়। এবারে 5.5-এ দেখো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদের নাম লিখতে বলেছে। আর একটা প্রশ্ন আছে এর সঙ্গে, তিতুমির কে ছিলেন? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদ হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদেদার। এখানে 4 জনের ছবি দেওয়া আছে দেখো। প্রথম জন, যেখানে জাতীয় পতাকা আছে ভারতের, উনি ক্ষুদিরাম বসু। তারপরে পাশের ছবি হচ্ছে মাস্টারদা সূর্য সেনের, নিচের ছবিটা হচ্ছে প্রীতিলতা ওয়েদেদারের। এবারে হচ্ছে তিতুমির কে ছিলেন দেখো। তিতুমির ছিলেন বাংলার একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি ইংরেজ এবং নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য 24 পরগনার নারকেল বেড়ে একটি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। আর পাশে যে ছবিটা ওই দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন তিতুমির। ঠিক আছে, ভালো করে পড়বে এগুলো। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর ভালো যদি লেগে থাকে লাইক একটা করে দেবে, বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।